হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত। যোগাযোগ বন্ধ সিলেটের সাথে চলছে উদ্ধার অভিযান। সরকারের নানা পদক্ষেপেও স্বস্তি ফিরছে না জ্বালানি তেলের বাজারে। ফিলিং স্টেশনে ভিড়, স্বাভাবিক হয়নি সরবরাহ। বাড়ছে হামের সংক্রমণ। রাজধানীর স্কুলগুলোতে নেই সতর্ক বার্তা। রবিবার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। অনলাইন ক্লাস নিয়ে আজ আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে বেশি নজর দেওয়ার পরামর্শ। ইরান শেষ, কথা না মানলে পরিণতি হবে প্রস্তর যুগের। জাতির উদ্দেশ্যে ভাষণে ট্রাম্প, ইরান কখনোই আগ্রাসনের পথ বেছে নেয়নি, দাবি দেশটির প্রেসিডেন্টের। ফিফার নতুন র্যাঙ্কিংয়ে শীর্ষে ফ্রান্স, পিছিয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এক ধাপ নেমে বাংলাদেশের অবস্থান 181তম। হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে গেছে। সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। বুধবার রাত 9:30টায় এই ঘটনা ঘটে। মধ্যরাত থেকে উদ্ধার কাজ শুরু হলেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। রেলওয়ে জানায়, রাতে সিলেট অভিমুখী তেলের ওয়াগনবাহী ট্রেনটি মনতলা স্টেশন পার হওয়ার সময় ব্রিজের কাছে এই ঘটনা ঘটে। 5টি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ে। এ সময় একটি ওয়াগন খালে পড়ে যায়। দুর্ঘটনার পর দুটি ওয়াগন থেকে তেল বের হতে থাকলে স্থানীয়দের মধ্যে তা সংগ্রহের হিড়িক পড়ে। স্থানীয়রা জানায়, ব্রিটিশ আমলের জরাজীর্ণ স্লিপার সংস্কার না হওয়া এবং রেলপথের নিচে পর্যাপ্ত মাটি ও পাথর না থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ জানিয়েছে, প্রতিটি অয়েল ট্যাঙ্কার ওয়াগনে প্রায় 40,000 লিটার ডিজেল রয়েছে। আখাউড়া ও ঢাকা হতে উদ্ধারকারী দুটি ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজে সহযোগিতা করছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? ওয়াগন উদ্ধারে আর কত সময় লাগতে পারে? কিন্তু সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতিমধ্যে কিন্তু 5 সদস্যের বিশিষ্ট একটি কমিটি করা হয়েছে। কিভাবে দুর্ঘটনা ঘটলো সেটি কারণ অনুসন্ধানের জন্য। আপনারা ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ওয়াগন, 5টি ওয়াগন কিন্তু লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এই ওয়াগন থেকে রাত্রে থেকেই অনবরত ডিজেল পড়ছে এবং এই ডিজেলগুলো এখানে স্থানীয় যারা আছেন তারা কিন্তু সংগ্রহ করেছেন বিভিন্নভাবে। এর পর সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এখানে আসার পর পরিস্থিতিটা কিছু স্বাভাবিক হয়। আমরা যেটি জানতে পেরেছি, প্রতিটি ওয়াগনে প্রায় 39,000 লিটার ডিজেল রয়েছে। আপনাদের যদি একটু দেখাতে চাই, ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন আপনারা, ওয়াগন থেকে কিন্তু এখনো অনবরত তেল পড়ছে এবং স্থানীয়রা সেটি সংগ্রহ করছেন। এখানে বিজিবি, পুলিশ, সেনাবাহিনী কিন্তু উদ্ধার কাজে সহযোগিতা করছে। ইতিমধ্যে গত রাত 2টার দিকে এখানে কিন্তু আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন আসার পর কিন্তু উদ্ধার কাজ শুরু হয়েছে। আমরা কথা বলেছিলাম এখানে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার ঢাকার, যিনি ABM কামরুজ্জামান, তিনি যেমনটি জানিয়েছেন যত দ্রুত সম্ভব এখানে ঢাকা সিলেটের যে রেলপথ সেটি তারা চালু করতে চেষ্টা করছেন। তো বলা চলে যে আরো অনেক সময় লাগবে পুরোপুরি স্বাভাবিক হতে। আরেকটি জিনিস বলে রাখা প্রয়োজন যে গত রাত ঠিক 9টার পর অর্থাৎ 9:30টার দিকে মনতলা রেল স্টেশন অতিক্রম করার পর সিলেট অভিমুখী রেল, একটি তেলবাহী রেল, সেটি কিন্তু লাইনচ্যুত হয়ে 5টি ওয়াগন কিন্তু ছিটকে পড়ে এবং একটি ওয়াগন কিন্তু খালে পড়ে যায়। এর ফলে কিন্তু সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন কাজ করছে। আশা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে সিলেট এবং যে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে। তো এই ছিল আমার কাছে হবিগঞ্জের রেল দুর্ঘটনার সবশেষ।
সনি, ধন্যবাদ আপনাকে। সরকারের নানা পদক্ষেপ প্রতিশ্রুতির পরও স্বস্তি ফিরছে না জ্বালানি তেলের বাজারে। রাজধানীর ফিলিং স্টেশনের সামনে আজও দীর্ঘ লাইন। গতকাল রাত থেকে সকাল পর্যন্ত নির্ঘুম থাকার কথাও জানিয়েছেন গাড়ি চালকরা। বলছেন বিভিন্ন পাম্পে তেলের সরবরাহ বন্ধ রয়েছে। কিছু পাম্পে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সীমিত পরিসরে। এতে ভোগান্তির মাত্রা ক্রমেই বাড়ছে গ্রাহকদের। প্রভাব পড়ছে দৈনন্দিন জীবন জীবিকায়। তবে তেল নিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও করেন গ্রাহকরা। পাম্প কর্তৃপক্ষ বলছে ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না তাদের। এতে গ্রাহকদের প্রয়োজনীয় তেল দিতে পারছেন না। সব কটা পাম ওদিকে বন্ধ, সব শুধু সোনার বাংলা খোলা, সব বন্ধ। 5টা পাম আমি ঘুরে আসছি। গতকাল এপ্রিল মাসের 1 তারিখ গেছে সন্ধ্যা 7টার দিকে সিরিয়ালে দাঁড়াইছি, এই যে আজ পর্যন্ত এখনো তেল পাইনি। আমরা চাচ্ছি যে তেলটা স্বাভাবিক হোক। আমি যে টাইমটা আমার কাজে ব্যয় করব সেই টাইমটা এখানে আমার দাঁড়া থাকা লাগতেছে। এখন যারা দায়িত্বশীল যারা আছে রাষ্ট্রের, তারা এটা পদক্ষেপ আসলে কিভাবে নিচ্ছে জানি না, তবে এই সংকট খুব দ্রুত কাটায় ওঠা উচিত। এ বিষয়ে বিস্তারিত জানতে রাজধানীর আসাদ কিট পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জ্বালানি তেলের সংকটে চরম বিপাকে পড়ছেন গ্রাহকরা। শোনা যাচ্ছে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত নির্ঘুম থেকে লাইনে দাঁড়িয়ে আছেন গাড়ি চালকরা। বেলা বাড়ার সাথে সাথে এখন কি পরিস্থিতি দেখছেন পাম্পের? যে দীর্ঘ লাইন সেটি তো রয়েছেই, এখনো দীর্ঘ লাইন ধরে অনেকে দাঁড়িয়ে আছেন। তবে আমি এখন যে পাম্পটি রয়েছে আসাদের, এই পাম্পটিতে এখন তেল সরবরাহ করা বন্ধ রয়েছে। আমি যদি একটু দেখাই যে পাম্পের ভেতরে একদম শুনশান নিরাপত্তা। যারা এখানে পাম্পের কর্মচারী রয়েছেন তারা আসলে এখানে লুডো খেলে সময় নষ্ট করছেন। তবে এই পাম্পে এখন পর্যন্ত মানে আজকের দিনে তেল দেওয়া হয়নি। তারা জানিয়েছেন যে তাদের কাছে তেল নেই, যে কারণে আসলে গ্রাহকদের তেল দিতে পারছেন না। এবং গাড়িগুলো কিন্তু তবুও আসলে লাইনে দাঁড়িয়ে রয়েছে। তারা সকাল 6টা 5টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে আসলে তেল দেওয়ার জন্য। যখন তেল আসবে তখন তারা নেবেন। আমরা একটু একজনের সঙ্গে কথা বলি যে তেল দেওয়া হচ্ছে না এই পাম্পে, কারণটা কি? কারণটা হলো আমাদের তেল কালকে ছিল, কালকে 2টা বাজে 2 গাড়ি তেল আসছে। তেল ওই 2 গাড়ি শেষ হওয়ার কারণে আপাতত বন্ধ আছে। আবার 2টার পরে আমাদের তেল আসার কথা আছে। তেল আসলে আমরা আবার চালু করে দিব। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, দিতে পারছেন না? এটা কাস্টমারের চাপ বেশি, গাড়ির চাপ বেশি। যেমন সিরিয়াল, আমাদের এখানে সিরিয়াল বিজয় সরণি চলে গেছে। যখনই গাড়িগুলো আসে গাড়ির চাপ বেশি, সেল বেশি, সেলের কারণে চলে যাচ্ছে। আর নর্মালি আমাদের যেমন 4 গাড়ি তেল লাগতো, আমরা এখন 2 গাড়ি তেল পাইতেছি। এজন্য গ্যাপটা থেকে যেতেছে। বলছিলেন যে যতটুকু আসলে তেল প্রয়োজন ততটুকু তেল তারা পাচ্ছেন না, যে কারণে গ্রাহকদেরও আসলে সেই তেলটি তারা সরবরাহ করতে পারছে না। অকটেন, পেট্রোল, ডিজেল আসলে 3টি তেলই সরবরাহ করা হয় এই পাম্পটিতে। তবে এই মুহূর্তে কোনোটি দেওয়া হচ্ছে না। আমরা আশেপাশে আরো 2-1টি পাম্পেও খোঁজ দিয়েছি, অনেকগুলো পাম্পই আসলে তাদের গ্রাহকদের যে তেল দরকার সেটি দেওয়া হচ্ছে না। যারাই দিচ্ছেন তারা কিন্তু নিজেরাই নিজেদের মতো করে রেশনিং পদ্ধতিতে আসলে তেল দিচ্ছেন। তবে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়ার সরকারি কোনো বিধিনিষেধ এখন পর্যন্ত নেই। এবং যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেসব পাম্পে আসলে গাড়ির যেই লাইন, সেই লাইনগুলো কিন্তু 1.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত দীর্ঘ লাইন হয়েছে। এবং আমরা আগেরবার বলেছিলাম যে বিজয় সরণিতে রাত 12টা 10টা কিংবা তারও আগে থেকে আসলে যে দীর্ঘ লাইন, সেই লাইনে কিন্তু রয়েছেন। এবং যেসব জায়গায় দুপুরে পরে তেল দেওয়া হবে সেসব জায়গায়ও কিন্তু যারা গাড়ি চালক রয়েছেন তারা আসলে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। সুনন্দা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। নানা উদ্যোগের পরও কাটছে না তেলের সংকট। জ্বালানি তেল না পেয়ে ঠাকুরগাঁওয়ের মহাসড়কে অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে নানা অনিয়মের দায়ে কক্সবাজারের উখিয়ায় 3 পেট্রোল পাম্পকে $2.25 লাখ জরিমানা করা হয়েছে। পঞ্চগড়ে নির্দেশনা অনুযায়ী সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত তেল বিক্রি করা হয়। নির্ধারিত সময় পর তেল বিক্রি বন্ধ রাখা হলে ক্ষোভের সৃষ্টি হয়। এরই জেরে বুধবার রাতে সদরের ভুল্লি এলাকায়
মোটরসাইকেল চালক সহ বিক্ষুব্ধ জনতা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার বিকেলে কক্সবাজারের উখিয়ায় পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘদিন ধরে চলা জ্বালানি তেলের অনিয়ম, মিটার কারচুপি ও গোপন মজুদের অভিযোগে 3 পেট্রোল পাম্পকে সোয়া 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এদিকে সিলেটে ফিলিং স্টেশনে প্রশাসনের হয়রানি বন্ধের আশ্বাসে প্রায় 5 ঘন্টা পর রাত 3টায় ধর্মঘট স্থগিত করে পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন। কিন্তু ধর্মঘট স্থগিত করলে সকাল থেকে কোনো পাম্পে তেল পাচ্ছে না গ্রাহকরা। এতে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। দেশে হাম সংক্রমণের প্রকোপে বাড়ছে উদ্বেগ। সাধারণত 6 মাস থেকে 1 বছরের শিশুরা এর ঝুঁকিতে থাকলেও আক্রান্ত হতে পারেন বয়স্করাও। চিকিৎসকরা বলছেন, কোনো শিশুর জ্বর বা হামের উপসর্গ দেখা দিলে স্কুলে পাঠানো যাবে না, দূরে রাখতে হবে অন্যের সংস্পর্শ থেকে। তবে অভিভাবকেরা জানান, রাজধানীর স্কুলগুলোতে এ সংক্রান্ত কোনো সতর্কতাই নেওয়া হয়নি। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, যার বিশেষায়িত ওয়ার্ডে গিয়ে দেখা যায় হাম আক্রান্ত শিশুদের শারীরিক যন্ত্রণা আর কান্না। এখানে অনেক অভিভাবক এসেছেন জ্বরে আক্রান্ত শিশু নিয়ে, যার মধ্যে পরে কারো কারো ধরা পড়ে হাম। এখন জ্বর নাই, এখন শুধু হচ্ছে ওই যে হাম, সারা শরীর, মুখে, নাকে, চোখের এই যে এদিক দিয়েও তো দেখতেছেন। যেদিন আসছি সেদিন আবার র্যাশ উঠছে, র্যাশ ওঠার পরে এখানে আসছি, আর 8 দিন ধরে র্যাশটা কমে গেছে। অতি সংক্রামক এ রোগে শিশুদের বাইরে যাতায়াত সীমিত রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অভিভাবকদের দাবি, স্কুলগুলোতে এখন পর্যন্ত দেয়া হয়নি কোনো সতর্কবার্তা, নেওয়া হয়নি হাম রোধের কোনো পদক্ষেপ। বর্তমানে হামের পরিস্থিতি খুবই খারাপ, তো এই মুহূর্তে স্কুলে আসাটা খুব রিস্ক বাচ্চাদের জন্য। যতটুকু মিডিয়াতে দেখতে পাচ্ছি, বাট স্কুলে এই ধরনের কোনো ইনিশিয়েটিভ এখনো নেয়নি, তো আমরা এটা নিয়ে একটু ওয়ারিড। আমরা বলতে চাই যে আমাদের স্কুলগুলো যদি স্বাস্থ্য অধিদপ্তরের যেই বিষয়গুলো আছে ওগুলি ফলো করে দেন, আমাদের জন্য এবং বাচ্চাদের সেফটির জন্য ভালো হয় আর কি। চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে জ্বর এবং তার ধারাবাহিকতায় শরীরে লালচে অ্যালার্জি ও চোখ লাল হলে তা হামের উপসর্গ হিসেবে ধরা হয়। হাম সবারই হতে পারে, জ্বর হয়, খুব জ্বর, 3 থেকে 4 দিন পর গায়ে র্যাশ ওঠে, 4 দিন আগে থেকে র্যাশ হওয়া 4 দিন পর পর্যন্ত ছড়ায়। বাচ্চা যখন জ্বর হবে নিজের, বাচ্চাকে আপাতত স্কুলে পাঠাবেন। এ সময় হাম এবং হাম পরবর্তী নিউমোনিয়া চিকিৎসায় দেশের সব চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণের কথা জানান তিনি। দেশে বাড়ছে হামের প্রকোপ, যা নিয়ন্ত্রণে বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন শিশুর শরীরে জ্বর দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে। এ সময় শিশুকে সকল খাবারই খাওয়াতে হবে বেশি বেশি, দিতে হবে ভিটামিন এ, সি এবং ডি যুক্ত খাবার। আতঙ্কিত না হয়ে নিতে হবে সঠিক পদক্ষেপ, শিশুকে রাখতে হবে অন্যান্য শিশুদের সংস্পর্শের বাইরে। রাজধানী শিশু হাসপাতাল থেকে জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে হাম সংক্রমণের প্রকোপে বাড়ছে উদ্বেগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর স্কুল থেকে আমাদের মহাখালীর আব্দুল হামিদ দর্জি বিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজুমা আফরোজ নীলিমা। নীলিমা, হামের কারণে রাজধানীর স্কুলগুলোতে বাড়তি কোনো প্রস্তুতি নিচ্ছেন কিনা স্কুল কর্তৃপক্ষ বা অভিভাবকরাই কি বলছেন জানাবেন। সুনন্দা, আমি বর্তমানে অবস্থান করছি মহাখালীতে এবং মহাখালীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি হাই স্কুলে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রধান অধ্যক্ষের সাথে কথা বলেছি এবং আমরা এখানে জানতে পেরেছি যে রবিবার থেকে কিন্তু টিকাদান যে কর্মসূচি সেটা কিন্তু শুরু হয়ে যাবে, যেটাকে আমরা বলছি যে ইমার্জেন্সি ভ্যাকসিনেশন। এবং আমরা জানি যে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনও কিন্তু বলেছেন যে এই টিকাদান কর্মসূচিটা ঠিক রোববারেই শুরু হবে। তিনি আরও জানান আমাদেরকে 2018 সালের পরে দেশে হামের টিকাদানের কোনো ক্যাম্পেইন হয়নি, তো সে সূত্রে আসলে শিশুদের মাঝে হামের যে প্রকোপটা এটা ছড়াচ্ছে। যদিও বা আমরা দেখেছিলাম যে সব ধরনের আমরা যতগুলো নিউজ দেখছি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে শিশুদের মধ্যে, অর্থাৎ যাদের বয়স আসলে 9 মাসের কম, তাদের মধ্যে হামের একটু প্রভাবটা বেশি দেখা গেছে, কিন্তু বড় যারা আছে তারাও কিন্তু এখন আস্তে আস্তে সংক্রমিত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু টিকা কিন্তু তাদেরকেও দেওয়া হবে, অর্থাৎ স্কুলগুলোতে কিন্তু 6 মাস থেকে 10 বছরের শিশুদের কিন্তু টিকাদানের কর্মসূচি হচ্ছে। এবং আমরা প্রধান শিক্ষকের সাথে আরও কথা বলে জানতে পেরেছি যে আসলে একটি শিক্ষণ ঘাটতি কিন্তু হয়ে গেছে। স্কুল কলেজ অনেক দিন পর্যন্ত যেহেতু বন্ধ ছিল,
ছিল ঈদের কারণে বা বিভিন্ন ধরনের ছুটির কারণে, সেক্ষেত্রে কিন্তু স্কুলে গিয়ে প্রতি বছর আগে যেরকম হতো সেরকম কিন্তু টিকাদান কর্মসূচিটা এবার হচ্ছে না। এবার ঠিক হচ্ছে যে পাশের যে নগর স্বাস্থ্য যে কেন্দ্রগুলো আছে সেগুলোতে টিকাদান কর্মসূচি হবে। এবং আমরা যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে যেখানে অবস্থান করছি, এখানকার প্রধান শিক্ষক আমাদেরকে আরও জানিয়েছেন তার স্কুলের যে 1400 শিশু তাদের জন্য কিন্তু টিকা মজুদ আছে বলে তাকে জানানো হয়েছে। যেহেতু হামের টিকা কিন্তু জন্মের পরেই দেওয়া হয়, তো অনেক শিশু আছে যারা আসলে বিভিন্নভাবে আসলে দিতে পারেনি, তাদের জন্য এখন এই টিকাদান কর্মসূচিটা চলবে। এবং ওই 1400 শিশুর জন্য কিন্তু টিকা মজুদ আছে। এরকম প্রত্যেকটি বিদ্যালয়ের কিন্তু শিক্ষক এবং প্রধান শিক্ষকের নিকট যারা আছে, যারা এই কার্যক্রমের সাথে জড়িত, তাদেরকে কিন্তু জানানো হয়েছে যে স্কুলে সেই কর্মসূচিটা হবে না, কর্মসূচিটা হবে আপনার নিকটবর্তী যে নগর স্বাস্থ্য কেন্দ্র আছে সেটাতে। তো এই ছিল আমার কাছে হামের টিকাদানের কর্মসূচির সম্পর্কে সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ আপনাকে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহুরুল, চাঁপাইনবাবগঞ্জে কতজন হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন, আর এই বিষয়ে চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন জানাবেন? জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে যে হামের যে প্রাদুর্ভাবটি সেটি কিন্তু দিন দিন বাড়ছে। আমরা এখন এই মুহূর্তে আমি আছি চাঁপাইনবাবগঞ্জ সদর হসপিটালে। এই যে জায়গাতে আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটি কিন্তু হাম আইসোলেশন ওয়ার্ড আমাদেরকে এখানকার চিকিৎসক জানিয়েছেন, এবং আমরা এখানে দেখতেই পাচ্ছি যে একজন চিকিৎসক অভিভাবকদেরকে তারা পরামর্শ দিচ্ছেন, এবং হচ্ছে যে সেই পরামর্শগুলো আমরা একটু জানার চেষ্টা করব যে তারা হচ্ছে যে কার্যক্রম পরিচালনা করছেন এবং বিভিন্ন ধরনের অভিভাবকদেরকে তারা পরামর্শ দিয়ে। আপনি দেখতেই পাচ্ছেন যে বিভিন্নভাবে এই জায়গাতে হামের রোগী আছেন। একটু আপনি বলবেন, আপনি তো চিকিৎসা দিচ্ছেন, এবং এই জায়গাতে কি অবস্থা, সার্বিক অবস্থাটি কিছু বলতেন? আজকের সার্বিক অবস্থা যদি আমি বলি, আমাদের 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জ, আজকে আমাদের সন্দেহজনক হামের রোগী এই মুহূর্তে আছে 57। গত দিনগুলোতে আরও বেশি ছিল। তো আমরা আশা করছি হয়তো হামের পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে, আমরা পাচ্ছি। আর বিশেষ করে আমাদের এখানে আমরা আইসোলেশন ওয়ার্ডেই বাচ্চাদের রেখে চিকিৎসা দিচ্ছি। কিছু কিছু বাচ্চা সিভিয়ার নিউমোনিয়া আসছে, তাদেরকে আমরা ক্রিটিক্যাল অবস্থায় পাচ্ছি। অনেকগুলো বাচ্চা আমরা এখানে ম্যানেজ করছি, বাট কিছু বাচ্চা আমাদেরকে হয়তো রাজশাহী পাঠাতে হচ্ছে যারা খারাপ অবস্থার মধ্যে আছে। আর অনেক বাচ্চা আমরা ছুটি দিচ্ছি এখান থেকে। আশাজনক ব্যাপার হচ্ছে যে আমরা এখানে অনেক বাচ্চা সুস্থ হচ্ছে, আমরা বাড়ি পাঠাতে পারছি, তাদের মুখে হাসি পড়ছে, দেখে আমাদেরও ভালো লাগছে। তবে আমাদের সদর হাসপাতাল আমাদের সক্ষমতার চাইতে অনেক বেশি রোগী, সব রোগী ফ্লোরে আমরা তাদেরকে বেডের ব্যবস্থা করতে পারিনি। ব্যবসা গরমের মধ্যে তারা আছে। আমরা আমাদের সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছি আমাদের এই স্বল্প সংখ্যক জনবল দিয়ে তাদেরকে ম্যানেজ করা। তো আশা করছি আমরা হয়তো সামনে কয়েকদিনের মধ্যে হয়তো এই অবস্থার উন্নতি হবে। আমাদের এখানে সার্বিকভাবে যদি বলি যে আমরা যে সন্দেহজনক হামের যে রোগীগুলো পাচ্ছে দুইটা গ্রুপে। একটা গ্রুপ হচ্ছে যে বিলো 9 মান্থ, যারা টিকার আওতায় অ্যাকচুয়ালি আসেনি, বয়স হয়নি। আমাদের যে এপিআই শিডিউল জাতীয়। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার আবার পরবর্তীতে আসবো। আপনি একটু দেখানোর চেষ্টা করি সুগন্ধা, এই যে এইটি হচ্ছে যে আইসোলেশন একদম হামের, একদম সবাই বেডে কিন্তু বেড না পেয়ে কিন্তু তারা ফ্লোরে হচ্ছে যে তারা চিকিৎসা নিচ্ছে। এইভাবেই কিন্তু মূলত চাঁপাইনবাবগঞ্জের যে চিকিৎসাগুলো দেওয়া হচ্ছে এইভাবে। এখানকার যারা চিকিৎসা নিতে এসেছেন অভিভাবক, তারা চাচ্ছেন যে এই ধরনের জায়গাতে যারা একটু বেড পায়, বেড পেলে তাদের জন্য একটু ভালো। এবং এই জায়গাতে আসলে মূলত হচ্ছে কিডনি ডায়ালিসিস করার জন্য ঘরটি করা হয়েছিল। মূলত এখন হাম যেহেতু বেড়ে গেছে সেই কারণে মূলত হচ্ছে যে তারা এই বেডটাকে বা এই আইসোলেশনটাকে বানানো হয়েছে হামের। এই ছিল চাঁপাইনবাবগঞ্জের সর্বশেষ তথ্য আমার কাছে। শুনুন তা। জরুল, ধন্যবাদ আপনাকে। জ্বালানির সংকটের প্রভাব এবার শিক্ষা ব্যবস্থায়। মহানগরীর স্কুল কলেজে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। এ নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন আসতে পারে। তবে শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত যেমন মিশ্র, তেমনি শিক্ষা গবেষকরা বলছেন স্কুল কলেজ নয় বরং জ্বালানির সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশি নজর দেওয়া প্রয়োজন। সকালের ব্যস্ত শহর, স্কুলগামী শিক্ষার্থীদের কোলাহলে ভরে ওঠে চারপাশ। দীর্ঘ ছুটির পর আবার যেন প্রাণ ফিরেছে শিক্ষাঙ্গনে। শান্তিনগর থেকে প্রতিদিন স্কুলে আসে তুফা ও মর্ম। একসাথে পথ চলা আর ক্লাসে তাদের বন্ধুত্বে আলাদা উচ্ছ্বাস।
তবে জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে 3 দিন অনলাইন ও 3 দিন অফলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে সরকার। এ নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অফলাইনে হলে ভালো হয়, যদি আমি অনলাইনে ক্লাস করি তাহলে আমি বন্ধুদেরকে অনেক মিস করব। নেট না থাকলে ক্লাস করতে পারি না, ক্লাস মিস হয়ে যায়। অফলাইন হলে ক্লাসটা ভালো হয়, কারণ অনলাইনে আমরা যে বিভিন্ন বিষয়ে যে ডাউট ওটা ক্লিয়ার হয় না। শুধু শিক্ষার্থী নয়, এই পরিবর্তন নিয়ে ভাবছেন অভিভাবকরাও। সন্তানের পড়াশোনা আর মানসিক বিকাশ দুটোর মধ্যে ভারসাম্য নিয়েই তাদের চিন্তা। ও 2তে পড়ে, আরেকটা বেবির নার্সারিতে পড়ে। এখন যদি দুজনের ক্লাসে অনলাইনে হয় তাহলে আমি বাসায় বসে কিভাবে মেনটেন করব? আমার নেটওয়ার্ক থাকে না, ইন্টারনেট থাকে না, কিভাবে ক্লাস নেবে? সরকার তো বলছি তো নিচ্ছে। আমার থেকে মনে হয় 3 দিন যে অনলাইনে দিচ্ছে এটা ভালোই হবে। সরকারের এই প্রস্তাব নিয়ে শিক্ষাবিদরা দিচ্ছেন নেতিবাচক মত। বলছেন জ্বালানি সাশ্রয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নজর দেওয়া উচিত, আর অনলাইনে শিক্ষার্থীরা কতটা মনোযোগী হবে তা নিয়েও রয়েছে সংশয়। 99% বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু শহর অঞ্চলে অবস্থিত এবং সেখানে সবচেয়ে বেশি জ্বালানির প্রয়োজন পড়ে। সেখানে শিক্ষকেরা যেমন গাড়ি ব্যবহার করেন, শিক্ষার্থীরা তেমন গাড়ি ব্যবহার করেন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে বা বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে আমরা কি সিদ্ধান্ত নিতে যাচ্ছি সেটিও একটি ভাবার বিষয়। এই গবেষক আরও বলছেন, আন্দোলনের সময় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে যে ব্যবধান হয়েছিল অনলাইন ক্লাস সেটি আরও বাড়াতে পারে। এই জুলাই বিপ্লবের পূর্ববর্তী অবস্থায় এখন পর্যন্ত ফিরে যেতে পারেনি। সেই জায়গায় শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম কাজটা দরকার এই শিক্ষা ব্যবস্থার একটা স্বস্তিমূলক পরিবেশ তৈরি করা, যাতে করে আমরা এই বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলার জন্য যদি নিতান্তই প্রয়োজন পড়ে তখন এই সিদ্ধান্তটা নিলে আমি মনে করি শিক্ষার জন্য মঙ্গলজনক হবে। সময়ের চাহিদা আর বাস্তবতার সমন্বয়ে শিক্ষার নতুন পথ কি তবে মিশ্র পদ্ধতিতেই? অনলাইন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা নিয়ে সে প্রশ্ন কিন্তু থেকেই গেল। মানজুমা ফিরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। আইন অনুযায়ী জনবসতি ও শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট দূরত্বের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ, কিন্তু বরিশালের বাকেরগঞ্জে তার উল্টো চিত্র। যেখানে নিয়মনীতির কোনো চিহ্নই নেই সেখানেও রয়েছে পরিবেশ ছাড়পত্র। নেই প্রশাসনের তদারকি। সচেতন মহলও বলছেন অনিয়মই যেন এখানে নিয়ম হয়ে দাঁড়িয়েছে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা, এখানে পরিবেশ অধিদপ্তর আর প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে দূষণের মহোৎসব। উপজেলার আউলিয়াপুর সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 300 মিটারের মধ্যে স্থাপন করা হয়েছে ইটভাটা। জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে গাছ। প্রতিদিনই ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আকাশ, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য। আর গোড়ায় অফিস শুনছি যেটা দাদা, যে ওই গোড়ায় টাকা দিয়েছে আপনাকে কি জানি একটা অফিস কয় না পরিবেশ, ওই জায়গায় গোড়ায় ব্লুবাই হে যোগাযোগ আছে লাগে সব কিছু। এই গাছগুলিকে তারা কাইটে আয় না, ওই পাশেই সমিল থাকে, তার সমিলের কাজ দিতে এটা টুকটুক করে সঙ্গে সঙ্গে এগুলি বার্ন করে, এবং একটা সিজনে সমিলগুলিকে একটা আইনের আওতায় আনা উচিত, এবং এর কাছাকাছি কোনো সমিল থাকা উচিত না বলে আমরা মনে করতাম। একই চিত্র উপজেলার কলসকাঠি ইউনিয়নে। বাজারের আগেই রয়েছে রাজা ব্রিক্সের 3টি ভাটা। আশেপাশে আছে আরও অন্তত 10 থেকে 12টি ইটভাটা। প্রতিটি ভাটার সঙ্গেই রয়েছে করাতকল, যেখানে দেদারসে গাছ কেটে পোড়ানো হচ্ছে জ্বালানি হিসেবে। আরও ভয়াবহ চিত্র পাণ্ডব নদীর তীরে ডাপরকাঠি, কসনগর ও আশেপাশের এলাকায়। অভিযোগ আছে নদীর পাড় কেটে নেওয়া হচ্ছে মাটি, আর খাল ভরাট করে গড়ে তোলা হয়েছে সানব্রিক্স। রয়েছে একাধিক ড্রাম চুল্লিও। পরিবেশে মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছে। আপনি দেখেন উন্নত বিশ্বে এখন এই পদ্ধতি থেকে মানুষজন সরে আসছে, কিন্তু আমরা এখনও এখান থেকে বেরোতে পারিনি। এটা আমাদেরকে শীঘ্রই এর থেকে বিকল্প দিকে পথে এগিয়ে যেতে হবে। এসব ভাটার অনেকেই দাবি করছেন তাদের রয়েছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, তবে গণমাধ্যম কর্মী দেখলেই চলে ম্যানেজের চেষ্টা। প্রশ্ন উঠেছে, যদি ছাড়পত্র থেকেই থাকে তাহলে কিভাবে করাতকল ও কাঠ পোড়ানোর মতো কার্যক্রম অনুমোদন পেল? আমাদের লোকবল খুব কম আর কি। আমরা যে মনিটর করবো আর কি, একটা ভাটা ভাঙার পরে যে ওটা আর উঠবে না, উচ্ছেদ করার পরে ওটা উঠবে না, সেক্ষেত্রে আমরা এইটা একটু মনিটরিংটা আমরা কম জোরদার করতে পারি আর কি। কোনো বুঝলে আমরা আমাদের বাজেট স্বল্পতা আছে, আমরা আবার অভিযান পরিচালনা করব। জেলা প্রশাসক বলছেন আইন লঙ্ঘন হলে জবাবদিহির পাশাপাশি অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। এখন থেকে আমরা আশা করব কোনো রকম গাছ করাত কল যদি পাওয়া যায় বড় ব্যবস্থা নেওয়া হবে, বড় রকম জরিমানা হবে তাদের। এবং ড্রাম চুল্লি, যেটা আমি এর আগে দেখেছি যে আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগের পরে ড্রাম চুল্লি ভেঙে ফেলা হয়েছে, এরপরে যদি ড্রাম চুল্লি থাকে আমরা টোটালি ডিস্ট্রয় করব। এটি ছিল বরিশালের একটি মাত্র উপজেলা চিত্র।
যেখানে নিয়মনীতি তোয়াক্কা না করে দূষণ আর অনিয়মের মহোৎসবে মেতেছেন প্রভাবশালীরা। বরিশাল বিভাগের অন্যান্য স্থানের চিত্র আরও ভয়াবহ। স্থানীয়রা বলছেন, কবে টনক নড়বে পরিবেশ অধিদপ্তর কিংবা প্রশাসনের, কবে তারা রেহাই পাবেন দূষণের এমন মহোৎসব থেকে। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। ফ্রান্সের রাজধানী প্যারিসে উদযাপিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। প্রবাসে থেকেও দেশের স্বাধীনতার গৌরবগাথার স্মরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার প্রত্যয়ে প্রবাসের মাটিতে এমন আয়োজন ছিল এক অনন্য দৃষ্টান্ত। বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্যারিসের অভিজাত প্যাভিলিয়নে রয়্যালের আয়োজনে অংশ নেন ফ্রান্সে নিযুক্ত শতাধিক দেশের রাষ্ট্রদূত, ইউনেস্কোর উচ্চপদস্থ কর্মকর্তা, নর্থ মেসিডোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দেশের কূটনীতিক ও স্থানীয় ফরাসি উচ্চপদস্থ কর্মকর্তারা। অতিথিদেরকে স্বাগত জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি খন্দকার এম তালহা এবং দূতাবাসের সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল খায়রুজ্জামান মোল্লা। দূতাবাসের প্রথম সচিব তারিকুল ইসলাম মারুফের সঞ্চালনায় বাংলাদেশ এবং ফ্রান্স উভয় দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। প্যারিসের মতো শহরে আমরা এত বড় আকারে বাংলাদেশের জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন করতে পেরেছে। এখানে প্রায় শতাধিক দেশের রাষ্ট্রদূত এসেছিলেন। প্রবাসে আমাদের যে বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারাও যোগ দিয়েছে। ইরান শেষ হয়ে গেছে, দেশটি এখন আর যুক্তরাষ্ট্রের জন্য হুমকি নয়। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমনটাই দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে 2-3 সপ্তাহ সময় বেঁধে দিয়ে ট্রাম্প বলেন, ইরানে এমন কঠোর হামলা চালানো হবে যা তাদের আবার প্রস্তর যুগে নিয়ে যাবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 19 মিনিট ধরে ইরানে যুদ্ধের পক্ষে নিজের সাফাই গান তিনি। অবশ্য শুরুতেই নাসার আর্টেমিস 2 মিশনকে চাঁদে সফল উৎক্ষেপণের জন্য ধন্যবাদ জানান। ট্রাম্প বলেন, ইরানের বেশিরভাগ নেতা মারা গেছেন। দাবি করেন, দেশটির সেনাবাহিনী, নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা ধ্বংস হয়েছে। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলেও মন্তব্য তার। ইরান কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে, কঠিন কাজটা হয়ে গেছে, তাই এখন সহজ হওয়ার কথা। সংঘাত শেষ হলে হরমুজ প্রণালী স্বাভাবিকভাবেই খুলে যাবে। সমঝোতার জন্য সময় বেঁধে দিয়ে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানে এমন নজিরবিহীন হামলা চালানো হবে যে তারা আবার অন্ধকার যুগে চলে যাবে। যদি চুক্তি না হয়, আগামী 2 থেকে 3 সপ্তাহে ইরানে ব্যাপক হামলা চালানো হবে। দেশটির বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরান প্রস্তর যুগে থাকার যোগ্য, তাদের আবার সেখানেই ফিরিয়ে নেওয়া হবে। এদিকে ইরান কখনোই আগ্রাসন ও আধিপত্য বিস্তারের পথ বেছে নেয়নি বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরান কখনোই আগে যুদ্ধ শুরু করেনি বলেও মন্তব্য তার। মার্কিনীদের উদ্দেশ্যে খোলা চিঠিতে মাসুদ পেজেশকিয়ান ইরানকে নিরাপত্তার হুমকি হিসেবে উপস্থাপনের তীব্র বিরোধিতাও করেন। তার মতে, নিজেদের সামরিক আধিপত্য বজায় রাখা, অস্ত্র শিল্প টিকিয়ে রাখা এবং কৌশলগত বাজারগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য এমনটা করা হচ্ছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। 53 বছর পর আবারও চাঁদের কক্ষপথের উদ্দেশ্যে যাত্রা করল মানুষ। নাসার ঐতিহাসিক আর্টেমিস 2 মিশনে 4 নভোচারী এখন মহাকাশে। তারা পাড়ি দেবেন রেকর্ড দূরত্ব। বুধবার মধ্যরাতে আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ওরিয়ন ক্যাপসুলে চড়ে এই ঐতিহাসিক যাত্রা শুরু করেন। 1972 সালে অ্যাপোলো 17 মিশনের পর এই প্রথম চাঁদের দিকে মানুষের যাত্রা। 10 দিনের এই মিশনে তারা চাঁদের চারপাশ ঘুরে পৃথিবীতে ফিরে আসবেন। 10 দিনের অভিযানে ওরিয়ন মহাকাশযানের প্রতিটি সিস্টেম নিখুঁতভাবে পরীক্ষা করা হবে। ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি ও মঙ্গল অভিযানের পথ প্রশস্ত করবে বলে জানায় নাসা। 2028 সালের মধ্যে চাঁদে আবার মানুষের পা পড়বে কিনা এ মিশনের সাফল্যই তা নির্ধারণ করে দেবে।